হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সন্দীপা ঘোষ, ফিলোসফি টিচার ফ্রম নেতাজি সুভাষ মহাবিদ্যালয়, হলদিবাড়ি। এই ভিডিওটি ফার্স্ট সেমিস্টার ফিলোসফি অনার্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের আমি C1 অর্থাৎ কোর 1 আউটলাইন্স অফ ইন্ডিয়ান ফিলোসফি পার্ট 1টা গোটাটাই পড়াই। সেখানে এই ইন্ডিয়ান ফিলোসফি থেকে আমি তোমাদের চারবাক দর্শন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো চারবাক দর্শনের একটা ইন্ট্রোডাক্টরি পার্ট আলোচনা হয়েছিল। চারবাক একটি নাস্তিক দর্শন সম্প্রদায়। সেখানে আমরা তার নামকরণ, যে চারবাক নামটি কোথা থেকে এসেছে বা তার কি অর্থ বা তার কি ব্যাকগ্রাউন্ড ছিল সে সম্পর্কে একটা ছোট্ট আলোচনা করেছিলাম। আজকে আমরা মেন থিওরিতে চলে যাব। সেখানে আজকে আমাদের ফার্স্ট যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে জ্ঞানতত্ত্ব। এবার জ্ঞানতত্ত্ব, চারবাক জ্ঞানতত্ত্বের মধ্যে এই জ্ঞানতত্ত্ব বা চারবাক এপিস্টিমোলজি বলতে কি বোঝায়? যখনই আমি বলছি আমি কোনো দর্শনের জ্ঞানতত্ত্ব নিয়ে আলোচনা করব, তখনই বুঝতে হবে যে সেই দার্শনিক সম্প্রদায় ঠিক কোন পদগুলোকে যথার্থ জ্ঞানের উপায় হিসাবে বেছে নিয়েছেন। প্রত্যেকটি দর্শন সম্প্রদায় কিন্তু কোনো না কোনো নলেজ, কোনো জ্ঞানকে খোঁজার চেষ্টা করছে, বা তারা মেনে নিচ্ছে যে এটাই হচ্ছে যথার্থ জ্ঞানকে পাওয়ার একটি প্রকৃষ্ট পথ। তো সেই যে প্রণালী, সেই যে পথ, সেটাই কিন্তু জ্ঞানতত্ত্ব আমাদেরকে বলে। এবার আমরা আজকে যেটা দেখছি সেটা হচ্ছে চারবাক দর্শনের জ্ঞানতত্ত্ব অর্থাৎ চারবাক এপিস্টিমোলজি। এবার চারবাকরা জ্ঞান কিভাবে লাভ করব তার সম্পর্কে কি বলছেন। তো চারবাক এপিস্টিমোলজি শুরু করার আগে যেটা একটা দুটো ছোট টেকনিক্যাল টার্ম আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে প্রমা ও প্রমাণ। এবার প্রমা কি এবং প্রমাণ কি? যাকে আমি যথার্থ জ্ঞান বলছি, এই যে মানে পারফেক্ট নলেজ বা অ্যাকুরেট নলেজ, এই যে যথার্থ জ্ঞান বলছি, এই যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। এবার প্রমা কাকে বলছে? সংশয় ও বিপর্যয় শূন্য যে জ্ঞান, কোনো রকম সংশয় থাকবে না, কোনো রকম বিপর্যয় থাকবে না, এই রকম যে জ্ঞান, যে আমরা বলি না হতে পারে, না হতে পারে, কিন্তু, তো এই ধরনের কোনো বিষয় সেখানে থাকবে না। যে জ্ঞান একদম সুস্পষ্ট, সুনির্দিষ্ট, একদম পারফেক্ট হবে, সেই সংশয় ও বিপর্যয় শূন্য জ্ঞানকে বলা হয় প্রমা। আর এই জ্ঞান লাভ করার যে প্রণালী, কোন জ্ঞান? এই যথার্থ জ্ঞান লাভ করার যে প্রণালী, তাকে বলা হয় প্রমাণ। তো এই যথার্থ জ্ঞান আমি খুঁজছি, তো যথার্থ জ্ঞানকে আমি লাভ করব যে উপায়ে, সেই উপায়টা হচ্ছে, সেই প্রক্রিয়াটা হচ্ছে আমার প্রমাণ। তো চারবাক এপিস্টিমোলজিকে কাকে প্রমা হিসাবে স্বীকার করা হয়েছে এবং কাকে প্রমাণ হিসাবে স্বীকার করে নেওয়া হয়েছে? চারবাক এপিস্টিমোলজি, চারবাকগণ বা চারবাক দার্শনিকগণ প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ রূপে স্বীকার করেছেন। খুব খেয়াল রাখবে, মানে ভীষণ বেসিক চারবাক ফিলোসফির মূল কথা, গোড়ার কথা লিখে রাখবে এবং মনে রাখবে যে চারবাকরা একটিমাত্র প্রমাণকে স্বীকার করেছেন। কি? সেটি হচ্ছে প্রত্যক্ষ। চারবাকদের মতে, চারবাক দার্শনিকদের মতে প্রত্যক্ষই হলো একমাত্র প্রমাণ। অন্য কোনো উপায়ে আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারি না। এই যথার্থ জ্ঞান লাভ করার উপায় অর্থাৎ প্রমাণ কয় প্রকারের, তা নিয়ে কিন্তু প্রত্যেকটি ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের মধ্যে প্রচুর মতভেদ রয়েছে। সাধারণত ইন জেনারেল প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ অর্থাৎ আপ্তবাক্য, এই ধরনের অনেকগুলি মানে প্রমাণ রয়েছে। সেগুলো কেউ স্বীকার করেছে, কেউ অস্বীকার করেছে, কিন্তু চারবাকগণ কেউ দুটি প্রমাণ, কেউ তিনটি, কেউ চারটি, কেউ পাঁচটি, এইভাবে ভ্যারিয়েশন আমরা দেখতে পাই।
কিন্তু চার্বাকগণ কেবলমাত্র কেবলমাত্র একটি মাত্র প্রমাণকেই স্বীকার করেছেন, সেটি হচ্ছে প্রত্যক্ষ। তারা মনে করেন আমরা প্রত্যক্ষের মাধ্যমে যা পাই তা যথার্থ সুনিশ্চিত, সেখানে কোনো, যা বললাম, বিপর্যয়ের স্থান থাকে না, তো সেখানে কোনো ভুল হতে পারে না, প্রত্যক্ষলব্ধ বিষয় হচ্ছে অ্যাকিউরেট। সো চার্বাক ফিলোসফিতে কিন্তু প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ হিসাবে স্বীকার করা হলো, তাই চার্বাকদেরকে কিন্তু প্রত্যক্ষ প্রমাণবাদী বলে ডাকা হয়। চার্বাকদের কি বলা হয়? প্রত্যক্ষ প্রমাণবাদী বলে ডাকা হয়। চার্বাক দার্শনিকগণ কিন্তু শুধুমাত্র এইটুকু কথা বলেই থেমে থাকেননি, যে চার্বাক দার্শনিক এই যে মত প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, চার্বাক দার্শনিকদের এই মত প্রতিষ্ঠা করার জন্য তারা কিন্তু তারা বলতে চার্বাক দার্শনিকগণ অনুমান কেন প্রমাণ নয় বা শব্দকে কেন আমরা প্রমাণ বলে গণ্য করব না, তার ওপর অনেক যুক্তি দেখিয়েছেন। হ্যাঁ, তো শব্দ বলতে সাধারণত আস্তিক যারা দর্শন সম্প্রদায়, তারা বেদবাক্যকে, কারণ সেটা আপ্তপুরুষের বাক্য, তারপর স্মৃতি ইত্যাদি কোনো নির্ভরযোগ্য মুনি ঋষির মুখ নিঃসৃত বাক্যকেও কিন্তু আপ্তবাক্য রূপে আস্তিক দর্শন সম্প্রদায়ে গণ্য করা হয়েছে, এবং বেদকে তো একটি মূল মানে ভিত্তিরূপে তারা গ্রহণ করেছে, প্রমাণের ভিত্তিরূপে। তো এই বেদকে কেন অস্বীকার করা হচ্ছে, মানে বেদকে কেন মানে অস্বীকার করব চার্বাকদের মতে, তারপর অনুমানকে কেন আমরা অস্বীকার করব, এর ওপরে কিন্তু তারা অনেক যুক্তি দেখিয়েছেন। তো সেটা ধরে নাও, সাপোজ যদি আমি প্রশ্ন আকারেও বলি যে চার্বাকরা অনুমানকে কেন প্রমাণ হিসাবে স্বীকার করেননি, বা অনুমান কেন প্রমাণ নয়, বা চার্বাকরা শব্দকে কেন প্রমাণ হিসাবে স্বীকার করেননি, তো এখানে অস্বীকার করার যে যুক্তিগুলো চার্বাকরা দেখিয়েছেন সেগুলো আমাদের দেখাতে হবে। তো সেগুলো একটা বিস্তারিত আলোচনার বিষয়, ওগুলো আমরা ধাপে ধাপে এগোবো। এই মুহূর্তে আমাদের ফোকাসটা থাকবে যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ এর ওপরে। তো চার্বাকরা কিন্তু প্রত্যক্ষ একমাত্র প্রমাণ এটাকে প্রতিষ্ঠিত করার জন্য অন্যান্য প্রমাণগুলো কেন প্রমাণ হবে না তার উপরে অনেক যুক্তি দেখিয়েছেন। এই অবধি আমরা জানলাম। এবার প্রত্যক্ষ যখন আমি বলছি, এই প্রত্যক্ষ কিন্তু সাধারণত দু প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ এবং আরেকটি হচ্ছে মানস প্রত্যক্ষ। বাহ্য প্রত্যক্ষ বলতে আমি বুঝি এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা, পাঁচটি সেন্স অর্গানের মাধ্যমে আমরা বাইরে থেকে ডাইরেক্ট যে এক্সপেরিয়েন্সটা, যে অভিজ্ঞতাটা লাভ করি সেটাই। তো এদের মাধ্যমে আমি ডাইরেক্ট একটা জ্ঞান লাভ করতে পারছি, তাই তো? কোনো কিছু গরম, সেটা হাত দিয়ে আমি গরমই অনুভব করছি, কোনো কিছু শীতল, সেটা শীতল অনুভব করছি, কোনো একটি বড় গাছ চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি, একটি ছোট গাছ দেখতে পাচ্ছি, লতা গুল্ম গাছ দেখতে পাচ্ছি, তো এদেরকে আমি ডাইরেক্ট প্রত্যক্ষ করতে পারছি। একটা শব্দ আমি ডাইরেক্ট নিজে শুনতে পাচ্ছি যে এই ব্যক্তি এই কথা বললেন। তো এই যে কোনো কিছু বা কোনো কিছু টেস্ট, ডাইরেক্ট টেস্ট নেওয়া। এবার আমি যখন ফিলোসফি তোমাদের জাস্ট ভারতীয় দর্শনের যখন ইন্ট্রোডাক্টরি ক্লাস করেছিলাম একদম শুরুতে, তখনও কিন্তু আমি বলেছিলাম যে তোমরা যখনই, যেহেতু তোমরা একদম জাস্ট শুরু হচ্ছে তোমাদের ফিলোসফি দর্শনের যাত্রাটা, জাস্ট শুরু হচ্ছে, তো তোমরা কিন্তু দার্শনিক কোনো শব্দকে, ফিলোসফিতে কোনো শব্দকে কিন্তু জাস্ট একটা শব্দ হিসাবে, হ্যাঁ আমি এই শব্দটা তো জানি যে প্রত্যক্ষ কথাটাই বলছি, দেখা, প্রত্যক্ষ মানে দেখা, যেরকম আমি দর্শন শব্দটাকে ব্যাখ্যা করার সময় বলেছিলাম যে দর্শন মানে তো দেখা, সেরকম প্রত্যক্ষ মানেও তো দেখা, আমি প্রত্যক্ষ করতে পারছি, আমার চোখের সামনে আছে। তো দর্শনে কিন্তু প্রত্যক্ষ মানে শুধু দেখা নয়, এটা কিন্তু মাথার মধ্যে বসিয়ে নেবে, মানে গেঁথে নেবে, যে প্রত্যক্ষ মানে ডাইরেক্ট সেই সেন্স অর্গানের সাথে, সেই সেন্স অর্গানের যে বিষয়বস্তু, যে ইন্দ্রিয়ের যে বিষয়, তার ডাইরেক্ট সংযোগকেই কিন্তু প্রত্যক্ষ বলা হচ্ছে। আমি যখন স্পর্শেন্দ্রিয়ের কথা বলছি, আমি কি বললাম? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক
5টা ইন্দ্রিয়, এই চোখ কান। তো কান দিয়ে আমি সাধারণত, কর্ণেন্দ্রিয় দিয়ে আমি সাধারণত শব্দই শুনি, টেস্ট গ্রহণ করি না। কোনো কিছু স্বাদ নিতে গেলে আমাকে স্বাদ মানে জিহ্বাতে আরেকটা যেটা ইন্দ্রিয় আছে সেই জিভে আমাকে টেস্ট নেওয়ার জন্য তার সাহায্য গ্রহণ করতে হবে। তো আমি যে ইন্দ্রিয়ের যে বিষয়, খাদ্যদ্রব্য হলে তার টেস্ট নিতে হলে আমি তাকে জিহ্বার সাথে মানে কানেক্টেড করব। যেটা আমার দেখার বিষয়, শব্দ তো আমি দেখতে পারবো না, শব্দ আমার কানের বিষয়। তেমনই দেখার যে বিষয় সেটা দেখার বিষয়, যেটা আমাকে দেখতে হচ্ছে। তো এই যে প্রত্যক্ষের বিষয়, তখন কি হচ্ছে, এবার কিছু জিনিস থাকে, যেমন একটা গাছ, তাকে আমি স্পর্শ করেও দেখতে পারি। তাকে আমি কাছে গিয়ে স্পর্শ করে তার পাতা ডালপালা ইত্যাদি আমি স্পর্শ করে দেখলাম, হ্যাঁ এটা একটা গাছ, আমি চোখ দিয়েও দেখতে পাচ্ছি। তো এখানে মাল্টি অর্গান কাজ করছে, কিন্তু সেখানে আমার কানটা কাজ করছে না, গাছের মধ্যে আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তো এটা নিয়ে কোনো মানে চিন্তা করার বিষয় নেই। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে প্রত্যক্ষ মানে কেবলমাত্র দেখা, এই ফিল্ডের মধ্যেই আটকে থাকবে না। প্রত্যক্ষ মানে যে এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে তাদের বিষয়বস্তুকে ডাইরেক্টলি জানাকেই প্রত্যক্ষ বলা হয়েছে। তো আমি বললাম যে বাহ্য প্রত্যক্ষ এবং মানস প্রত্যক্ষ, তাহলে 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে আমার বাহ্য প্রত্যক্ষ হচ্ছে। এবং ষড় ইন্দ্রিয় বলে যে মন রয়েছে, এই ষড় ইন্দ্রিয় যে ষষ্ঠ ইন্দ্রিয়, তার মাধ্যমে আমার কি প্রত্যক্ষ হয়, মনের মধ্যে যে সুখের অনুভূতি, দুঃখের অনুভূতি ইত্যাদি মানসিক অবস্থার প্রত্যক্ষ কিন্তু এই মনের মাধ্যমেই হয়ে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে দুটো প্রত্যক্ষ। কিন্তু একটা কথা বলতে হবে যে মানস প্রত্যক্ষ কিন্তু বাহ্য প্রত্যক্ষের ওপরেই নির্ভরশীল। তুমি সাপোজ তোমার যেটা অপছন্দের খাবার সেটা খেয়েছো, তার টেস্টটা তোমার একদম ভালো লাগে না, তোমার একটা মানসিক বিরক্তির অনুভূতি হচ্ছে। তো বাহ্য প্রত্যক্ষের ওপরেই নির্ভরশীল। তুমি এমন কিছু দেখেছো যেটা তোমাকে দুঃখ দিচ্ছে, বেদনা দিচ্ছে, তো সেটাও তোমার বাহ্য প্রত্যক্ষের ওপরেই নির্ভরশীল। তো অ্যাকচুয়ালি বাহ্য প্রত্যক্ষের যে ক্রিয়াগুলো তোমার মনের ওপর কিভাবে পড়ছে, মন তোমাকে কি ধরনের মানসিক প্রত্যক্ষ করাচ্ছে, তার উপরেই কিন্তু তোমার মানসিক যে প্রত্যক্ষ তার একটা ছবি নির্ভর করছে। আর এই মানসিক প্রত্যক্ষের ছবিটা কিন্তু ডিপেন্ডেন্স অন দ্য তোমার যে বাহ্য প্রত্যক্ষ আছে তার ওপর, বাহ্য প্রত্যক্ষের ওপরেই কিন্তু ডিপেন্ড করে। সুতরাং এই যে ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের বাহ্য প্রত্যক্ষ হচ্ছে, সেটাই হচ্ছে বা আর মানস প্রত্যক্ষ, গোটাটাকে নিয়েই এই প্রত্যক্ষের যে সমাহার, এই প্রত্যক্ষটাই কিন্তু চার্বাক দর্শনে প্রমাণ হিসাবে স্বীকৃত হয়েছে। এবার তাহলে প্রশ্ন উঠতে পারে, তাহলে কি প্রত্যক্ষে কখনোই ভুল হয় না? প্রত্যক্ষ কি একেবারেই মানে অভ্রান্ত? সেখানে তাহলে আমরা যে ভ্রান্তি হয়, ভুল করি, তাহলে এগুলো কেন হয়? এর উত্তরে চার্বাকরা বলেছেন, অ্যাকচুয়ালি এই যে ভ্রান্তি বা এই যে ভুল প্রত্যক্ষ, এগুলোর জন্য প্রত্যক্ষকে প্রমাণের যে তার যে মর্যাদা, মানে প্রত্যক্ষ প্রমাণকে প্রমাণ জ্যেষ্ঠ বলা হয় বা সব থেকে শ্রেষ্ঠ প্রমাণ বলা হয়। প্রমাণ জ্যেষ্ঠ কাকে বলা হয়, এটা অনেক সময় শর্ট কোশ্চেনেও আসে যে প্রমাণ জ্যেষ্ঠ কাকে বলে, সেটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। এটা যে কোনো দর্শনেই বলা হয় প্রমাণ জ্যেষ্ঠ, কারণ প্রত্যক্ষের ওপরেই নির্ভরশীল অন্যান্য প্রমাণগুলি। তো এই যে প্রমাণ জ্যেষ্ঠ বা শ্রেষ্ঠ প্রমাণ যে আমরা প্রত্যক্ষকে বলছি, তাকে কিন্তু আমরা ডিনাই করতে পারি না। কেন পারি না? মানে এই যে ভ্রান্ত প্রত্যক্ষের ওপর নির্ভর করে, কারণ চার্বাকরা বলছেন যে এই ভ্রান্তিগুলি ঘটে তার কারণ হচ্ছে হয় সেখানে কোনো ইন্দ্রিয়ের দোষ আছে, অথবা সেখানে কি হচ্ছে, কোনো কল্পনার আরোপ করা হচ্ছে, অথবা আলোকের অভাব থাকতে পারে, উপযুক্ত পরিবেশের অভাব থাকতে পারে। উপযুক্ত পরিবেশের অভাব, আলোকের অভাব, ইন্দ্রিয়ের দোষ ইত্যাদি কারণে কিন্তু ভ্রান্ত প্রত্যক্ষ ঘটে, আমাদের ভ্রান্তি হয়। দেখতে শুনতে ভ্রান্তি হতেই পারে। তুমি অনেকটা দূরে আছো, কোনো কেউ অনেক দূর থেকে চিৎকার করে তোমাকে কোনো কথা বলছে,
হয়তো তুমি কথাটা অস্পষ্ট, তুমি আন্দাজ করে নিচ্ছ, কিন্তু পুরো কথাটা তুমি ভালো মতো শুনতে পারলে না। সেখানে কি হলো, এই যে অধিক দূরত্ব, তার জন্য শুনতে পাচ্ছ না। হয়তো কোনো কিছু দেখার জন্য তোমার পর্যাপ্ত আলো নেই, তখন তুমি খুব অস্পষ্ট দেখতে পাচ্ছ, কে তুমি চিনতে পারছো না, তার জন্য ভ্রান্তি হতে পারে। তুমি ভাবলে একজন, হয়ে গেল সে হয়তো অন্য আরেকজন ছিল। বা কল্পনার আরোপ, যেখানে যেই জিনিসটা নেই সেখানে তাকে কল্পনা করে নেওয়া। একটি এঁকে বেঁকে দড়ি পড়ে আছে, তুমি কল্পনা করে নিলে ওটা বোধহয় সাপ। তো রজ্জুতে সর্পভ্রম, এটা খুব স্বাভাবিক হয়ে থাকে। তো এটা কল্পনা করলে তুমি কেন, হয়তো সেখানে সত্যি সন্ধ্যাকালীন অবস্থায় তুমি কোনো একটা গাছের গোড়ায় দড়ি পড়ে থাকতে দেখেছো, এবং উপযুক্ত আলোর অভাব, পরিবেশের অভাব, তুমি দূর থেকে মনে করেছো সেটা একটা সাপ, কিন্তু কাছে গিয়ে দেখলে সেটা একটা দড়ি। তো এই ধরনের বিভিন্ন অভাবের কারণে কিন্তু ভ্রান্ত প্রত্যক্ষ হয়, কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যক্ষ নিজে কোনো দোষে দুষ্ট নয়। প্রত্যক্ষ কখনোই কোনো দোষে দুষ্ট হতে পারে না। সেখানে এই ধরনের বাহ্যিক কিছু প্রভাব আমাদের ভ্রান্ত প্রত্যক্ষ ঘটায়। সুতরাং চার্বাকরা কিন্তু প্রমাণকেই সর্বশ্রেষ্ঠ, মানে প্রত্যক্ষ প্রমাণকেই সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এবং প্রত্যক্ষই একমাত্র প্রমাণ চার্বাক দর্শনে। আর চার্বাক জ্ঞানতত্ত্ব, চার্বাকদের এই যে জ্ঞানতত্ত্ব, তার উপরে কিন্তু চার্বাকদের আদার্স যে ফিলোসফিক্যাল থটসগুলো আছে, তাদের অধিবিদ্যা, তাদের নীতিবিদ্যা, সব কিছু কিন্তু এই জ্ঞানতত্ত্বের ওপরেই প্রতিষ্ঠিত। কারণ সেগুলো যখন আমি আলোচনা করব ডিটেলসে, তখন তো ধীরে ধীরে সেগুলো ক্লিয়ার হয়েই যাবে। কিন্তু এটা যেন মাথার থেকে হারিয়ে না যায় যে চার্বাকরা একমাত্র প্রত্যক্ষকেই প্রমাণের মর্যাদা দিয়েছেন, অন্য কোনো কিছুকে তারা প্রমাণের মর্যাদা দেননি। অর্থাৎ যথার্থ জ্ঞান লাভের উপায় হিসাবে তারা অন্য কোনো কিছুকে স্বীকার করেননি। চার্বাকদের মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। ঠিক আছে, তাহলে চার্বাক জ্ঞান তত্ত্বের এই যে শুরু, মানে যথার্থ জ্ঞান লাভের উপায় হিসাবে তারা প্রত্যক্ষকে মেনে নিয়েছেন, এটা আজকে আমরা এখানেই শেষ করছি। এরপর আমাদের যে আলোচ্য বিষয় থাকবে সেটা হচ্ছে চার্বাকরা কেন অনুমানকে প্রমাণ হিসাবে স্বীকার করেননি, শব্দকে কেন প্রমাণ হিসাবে স্বীকার করেননি, এই যে অস্বীকার করার পেছনে তারা যে যুক্তিগুলি দিয়েছেন সেগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই আলোচনা এখানেই শেষ করছি।